নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর একাধিক জায়গায় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে অশান্তি। গতকালই সমাপ্ত হয়েছে নির্বাচন জমা দেওয়ার কাজ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপে একই মঞ্চে বক্তব্য রাখেন। সেখানে নবজোয়ার কর্মসূচির শেষের ঘোষণা করেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নবজোয়ার কর্মসূচিতে একই মঞ্চে দেখা গিয়েছে। আজ আবারও মমতা এবং অভিষেক একই মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। আজ কোচবিহার থেকে শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নবজোয়ার কর্মসূচি। আজ সেই নবজোয়ার কর্মসূচির শেষ ঘোষণা করলেন কাকদ্বীপের মঞ্চ থেকে। ইতিমধ্যেই নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে অশান্তি। ভাঙড়, ক্যানিং, বাঁকুড়ার ইন্দাস সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অশান্তি। সেই অশান্তিকে কেন্দ্র করে একাধিক মানুষ আহত হয়েছেন এবং প্রাণ গেছে আর অনেকেরই। তো এই বিষয় নিয়ে সে অশান্তিকে কেন্দ্র করে ভাঙড়, ক্যানিং সহ বিভিন্ন জেলায় চলছে গোলাগুলি এবং বোমাবাজি। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে অশান্তি। এদিকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আহত হয়েছেন একাধিক বিরোধী দলের নেতারা। বিরোধী নেতা কর্মীদের দাবি যে তারা বারবার মনোনয়ন জমা দিতে গিয়ে শাসক দলের থেকে বাধাপ্রাপ্ত হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কাকদ্বীপের জনসভা থেকে যেটা জানালেন যে এত ভালো, এত শান্তভাবে নির্বাচন আর অন্য কোথাও হয়নি। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে আজকে গতকাল হয়েছে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, গতকালই মনোনয়ন জমা দেওয়া সম্পন্ন হয়েছে এবং আজ শেষ হলো নবজোয়ার কর্মসূচির। আজ নবজোয়ার কর্মসূচি শেষ হলো এবং আজ যেটা মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এত ভালো মনোনয়ন আর অন্য কোনোবারে হয়নি। বিস্তারিত জানাও গৌতম। তৃপ্তি, তোমাকে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে যে গতকাল অর্থাৎ যে 15ই জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং সেটা রাজ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এবং আমরা একটা জিনিস দেখলাম যে 9 জুন থেকে 15ই জুন এই কটা দিন ধরে যে মনোনয়নপত্র জমা নেওয়া এবং প্রত্যাহার, মনোনয়নপত্র জমা দেওয়া এবং তোলা, এটা নিয়ে গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, মূলত শাসক দল এবং শাসক বিরোধী সংঘর্ষে। আমরা উল্লেখ করে বলতে পারি যে ভাঙড়, ক্যানিং, বিষ্ণুপুরের ইন্দাস থেকে শুরু করে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া, যেখানে এতটাই সংঘর্ষ হয়ে রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছিল যে মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটেছে, আহত হয়েছে বহু মানুষ। তোমাকে একটা জিনিস বলি, মনোনয়ন যে জমা দেওয়ার প্রক্রিয়া সেটা যেমন গতকাল 15ই জুন শেষ হলো, ঠিক আজকে 16ই জুন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবজোয়ার কর্মসূচি, অর্থাৎ তৃণমূলে নবজোয়ার, এই কর্মসূচি আজকে তিনি কাকদ্বীপে শেষ জনসভা করে সেই কর্মসূচি অর্থাৎ নবজোয়ার কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলেন। উল্লেখ্য বিষয় এটাই যে এখানে বারবার করে বিরোধীরা অভিযোগ তুলছে যে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে সিপিএম, বিজেপি, কংগ্রেস তারা কিন্তু অভিযোগ তুলেছে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় গণ্ডগোল হয়েছে। এবং এখন যেটা অভিযোগ উঠছে সেটা হচ্ছে যে নমিনেশন সাবমিট করার পর, মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থীদের, অর্থাৎ সিপিএম বা কংগ্রেস বা বিজেপি, সেই সমস্ত প্রার্থীদেরকে শাসক দলের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তৃপ্তি, তোমাকে একটা পরিসংখ্যান বলি, সেই পরিসংখ্যানটা খুব জানা দরকার এজন্যই আমাদের ট্রাইব টিভির দর্শকদের। সেটা হচ্ছে এই যে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে, যেখানে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলে আছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, দেখা গেছে যে রাজ্যের 82,000 তৃণমূল কংগ্রেস প্রার্থী, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই যে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত। আমি একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা দাবি করেছেন, তিনি তার সভামঞ্চ থেকে বলেছেন যে আমাদের ভারতবর্ষে যত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলিতে এই পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনের যে মনোনয়ন, এই মনোনয়নের মতো এত শান্তিতে অন্য কোথাও মনোনয়ন হয়নি। তিনি এক প্রকার এই মনোনয়নটাকে শান্তিপূর্ণ মনোনয়নে বলেছেন।
অন্যদিকে গত 4-5 দিন ধরে যে মনোনয়নের ছবি, যে ভাঙড়ের ছবি আমরা দেখেছি, যে ক্যানিং এর ছবি আমরা দেখেছি, সেই ছবি আমাদের সামনে এসেছে, যে অশান্তির ছবি আমরা দেখেছি। তো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শান্তিপূর্ণ উন্নয়ন, আর অন্যদিকে ভাঙড়, ক্যানিং বা বাঁকুড়ার ইন্দাস যে বোমাবাজি, গোলাগুলি, মানুষের প্রাণ যাওয়া আমরা দেখেছি। তো এটা কি শান্তিপূর্ণ মনোনয়নের নিদর্শন? কি মনে করছো গৌতম? দেখো তৃপ্তি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তেমনি একটি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। অর্থাৎ তাকে কিন্তু দলও চালাতে হবে এবং তাকে কিন্তু সরকারও চালাতে হবে। অর্থাৎ দলও যেমন দায়ী, এই যে অভিযোগগুলো উঠে এসেছিল মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে, যে অভিযোগগুলো উঠে এসেছিল, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, বোমাবাজি, গুলি, এই যে ঘটনাগুলো উঠেছিল তার সবটাই কিন্তু শাসক দলের বিরুদ্ধে উঠেছিল এবং প্রাণহানিও ঘটেছে। বহু মানুষ এখনও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে এমন জায়গায় পৌঁছেছে, রাজ্যপাল নিজে আজকে ভাঙড়ে গিয়েছেন, সেখানটায় সরজমিনে পরিদর্শন করেছেন। ভাঙড় এতটাই উত্তপ্ত হয়েছিল, সে ক্যানিংয়ের এসডিপিওর হাত ভেঙে গিয়েছিল, মাথা তার ফেটে গিয়েছে, এমন ঘটনা ঘটেছে। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তো একটা দলের একটা সুপ্রিমো, অর্থাৎ একটা শাসক দল, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, এবং আবার রাজ্যেরও তিনি প্রশাসনিক প্রধান। অতএব তার বক্তব্যে এটাই উঠে আসবে যে মনোনয়ন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে এবং খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে। কিন্তু চিত্রটা আমাদের কাছে, আমাদের যে ট্রাইব টিভির পর্দায় আমরা দেখেছি, সেই চিত্রটা কিন্তু একদমই অন্য কথা বলে। সেটা হচ্ছে ভাঙড়, ক্যানিং, বিষ্ণুপুরের ইন্দাস থেকে শুরু করে চোপড়ার কাঁঠালবাড়ি, এই যে এলাকাগুলো, শুধু এগুলো বড় বড় সংঘর্ষ হয়েছে যেখানে মানুষের মৃত্যু ঘটেছে। আর এছাড়াও ছোট বড় প্রচুর সংঘর্ষ, প্রচুর বোমাবাজি, বোমা উদ্ধার। আজকে তো নিজেই আমাদের ট্রাইব টিভিতে আমরা দেখালাম যে ভাঙড়ে যখন যেখানটা রাজ্যপাল যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সেখানে 4 ব্যাগ বোমা উদ্ধার হলো। তো এটা তো অশান্তির পরিবেশ, এটা তো উত্তপ্ত পরিবেশ। তো সেখানটার মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি তো আর মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবেন না যে অশান্তি হয়েছে, এটা তিনি স্বীকার করতে পারবেন না। এক, শাসক দলের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, সেজন্য তিনি শাসক দলের সুপ্রিমো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবেও কখনোই বলতে পারবেন না যে তৃণমূল কংগ্রেস এই জন্য দায়ী। কিন্তু আদতে যেটা আমরা দেখেছি, বিভিন্ন বিরোধী যে শক্তিগুলো রয়েছে, বিজেপি বলো, সিপিএম বলো, কংগ্রেস বলো, প্রত্যেকে তারা কিন্তু এই সন্ত্রাসের বিরুদ্ধে, মনোনয়ন ঘিরে যে শাসক দলের বিরুদ্ধে যে সন্ত্রাস অভিযোগ, সেই অভিযোগ নিয়ে কিন্তু তারা নির্বাচন কমিশনের দপ্তর হাজির হয়েছে। গতকাল সিপিএম বিকেলবেলা তারা কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। তার আগে তিনি অধীর রঞ্জন চৌধুরী তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তার কর্মীদের নিয়ে। এই যে বিষয়টা কেন, সেটা হচ্ছে যে এতটাই সন্ত্রাস কবলিত হয়েছে বেশ কিছু এলাকা এই মনোনয়নকে ঘিরে, যাতে উদ্বেগে কিন্তু রাজ্যপাল নিজেই আজ ভাঙড়ে গেছিলেন। তাই রাজ্যপাল ভাঙড়ে যাওয়া মানে এমনই উত্তপ্ত হয়েছে ঘটনাটা, তাহলে কোথাও কি মনে হচ্ছে না যে রাজ্যপাল যেখানে গেছেন পরিস্থিতি কতটা উদ্বেগজনক ছিল? তাহলে সেক্ষেত্রে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী এবং একজন দলের সর্বময় কর্ত্রী, তার পক্ষে কখনোই সম্ভব না শাসক দলের বিরুদ্ধে বলা এবং প্রশাসনের বিরুদ্ধে বলা। কারণ প্রশাসনের বিরুদ্ধে বলা মানে তো তিনি তো নিজেই প্রশাসনের কর্তা, অতএব প্রশাসনের বিরুদ্ধে বলতে পারেন না। সেই জন্যই তিনি কিন্তু আজকে ওই কাকদ্বীপের যে মঞ্চে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে মনোনয়নপত্র প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু যা বাস্তব চিত্রটা একেবারে কিন্তু উল্টো ছিল এ রাজ্যে। এরপরে এজন্যই কিন্তু বারবার করে বিরোধীরা এবং হাইকোর্ট, শুধু বিরোধীরা না, হাইকোর্টও বলেছিল যে এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই, অর্থাৎ মনোনয়নপত্র থেকে যেদিন শুরু হলো অশান্তি, সেদিন থেকে কিন্তু 7টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছিল হাইকোর্ট থেকে, কিন্তু নির্বাচন কমিশন সে কথায় কর্ণপাত করেনি। পরে গতকালে ভাঙড়ের ঘটনার পর হাইকোর্ট আবারও নির্দেশ দিল যে না, গোটা রাজ্যেই নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর পরিচালনায়। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী সব জায়গাতেই পৌঁছাতে হবে এবং তাদের পরিচালনাধীনেই হবে পঞ্চায়েত নির্বাচন। এবং এটাও শুধু বলে দিয়েছে যে এরকম হতে থাকলে হাইকোর্ট চুপ করে বসে থাকবে না। অর্থাৎ হাইকোর্টেরও একটা কিন্তু প্রচ্ছন্ন হুমকি রয়েছে রাজ্য সরকারের প্রতি, যে কিভাবে রাজ্যটা চলছে।
এবং তারপরেই দেখা গেল আজকে বিশেষ সূত্র মারফত যেটা জানা গেল যে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং যিনি তোমার পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজি, তারা দুজনেই কিন্তু নির্বাচন কমিশনার রাজীব সিনহার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন এবং এরপরেই তাদের হাইকোর্ট 48 ঘন্টা সময় দিয়েছে। 48 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ইতিমধ্যে পেরিয়ে গেছে, বাকি রয়েছে আর 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করতে হবে রাজ্য সরকারকে, এবং সেজন্যই কিন্তু ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের ডিজি তারা কিন্তু দুজনেই নির্বাচন কমিশনারের কাছে চলে গিয়েছেন এবং নির্বাচন কমিশনার রাজীব সিনহার সাথে মুখ্য স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের যে সর্বোচ্চ যে ডিজি তারা বৈঠক করে কিন্তু চিন্তাভাবনা করবেন এবং বৈঠক করে তারা কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করবেন, এটাই মনে করা হচ্ছে। যদি এই রায়কে মান্যতা এবং তাহলে কিন্তু নির্বাচনটাকে নিয়ে কিন্তু হস্তক্ষেপ করতে পারে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কেননা মনোনয়নকে ঘিরে যে ধরনের অশান্তি হয়েছিল, পরিবেশ তৈরি হয়েছিল রাজ্যে, যেভাবে মানুষ মারা গেল, যেভাবে মানুষ আহত হলো, যেভাবে বোমাবাজি গুলি যথেচ্ছভাবে চললো, তাহলে পঞ্চায়েত নির্বাচনের দিন কি হবে? পঞ্চায়েতের নির্বাচনের দিন তো তাহলে হরতালেরা চলবে রাজ্যে। এই আশঙ্কাতেই কিন্তু বারবার করে হাইকোর্ট শুধু নয়, বিজেপি বিরোধী শক্তি সিপিএম এবং আম জনতা তারাও চাইছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু এই ভোটটা পরিচালনা করা হোক। তৃপ্তি, দেখো গৌতম, আজ কাকদ্বীপের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জানিয়েছেন যে বিরোধীরা একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে যেতে চাইছে এবং তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যে দলগুলি রয়েছে সেই বিজেপি বিরুদ্ধে একজোট হয়ে যে বৈঠক, সেখানে যাওয়ার সম্মতি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আজকে তিনি অভিযোগ করছেন যে তার তৃণমূলের বিরুদ্ধে সমস্ত বিরোধী দলগুলো একজোট হওয়ার চেষ্টা করছে। তো এই দুটো বিষয় কিভাবে দেখছো তুমি গৌতম? তোমাকে যেটা বলবো তৃপ্তি, সেটা হচ্ছে যে দেখো, কেন্দ্রীয় রাজনীতি একটা বিষয় আর রাজ্যের রাজনীতি একদম আলাদা বিষয়। সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। এই যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে দীর্ঘদিন ধরে ক্ষমতা, 2013 সাল থেকে ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। 2013 সাল থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের কিন্তু ক্ষমতায় আছে। সেক্ষেত্রে শাসক দল সবসময় চাইবে যে তাদের সেই ক্ষমতাটাকে ধরে রাখার। এবার প্রশ্ন হচ্ছে যে যেখানে 2021-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং তার আগে 2019-এর লোকসভা নির্বাচন, এই দুটো নির্বাচনে কিন্তু দেখা গিয়েছে এ রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, 294টা বিধানসভা আসনের মধ্যে 77টা আসন বিজেপি লাভ করেছে এবং পাশাপাশি যে সাংসদ, যে লোকসভার যে সাংসদ, সেটার সংখ্যা 12। অর্থাৎ বিজেপির শক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সাংগঠনিক শক্তি। স্বাভাবিকভাবেই এবারের পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তারা শাসক দল প্রতিরোধের মুখে পড়ছে। কাদের প্রতিরোধের মুখে পড়ছে? একা বিজেপি নয়, এই যে 2018 থেকে 2023 এই যে বিগত 5 বছরে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েতগুলো ছিল, যেভাবে স্ক্যাম হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে লুট হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু মানুষ তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং সিপিএম যারা একেবারে তলানিতে ঠেকে গেছিল, সেই সিপিএম কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে করতে একটা প্রতিরোধের জায়গায় এসছে। তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, এবারের যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তুমি যদি মনোনয়নপত্র দাখিলের সংখ্যা দেখো তাহলে অনেকটা অবাক হতে হবে। কেননা যেখানে তৃণমূল কংগ্রেস 82,000 মনোনয়নপত্র দাখিল করেছে, আর সেখানে বিরোধী দল 1.5 লক্ষ মনোনয়নপত্র জমা করেছে। অর্থাৎ বিরোধী দল যে কোনো অংশেই কম নয়, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল মনোনয়নকে ঘিরেই। কেননা 1.5 লক্ষ মনোনয়নপত্র জমা দেওয়া, যেটা কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু সম্ভব হয়েছে বিরোধী শক্তি উত্থানের জন্য। এবার এ রাজ্যে সেজন্যই তিনি মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে শাসক দলকে হারাতে কংগ্রেস, সিপিএম, বিজেপি তারা একজোট হয়েছে। তিনি একটা সিঁদুরে মেঘ দেখছেন। কেন বলছি তোমাকে? যে সাগরদিঘি বাই ইলেকশন হয়েছিল, সেই সাগরদিঘি উপনির্বাচনে ওই এলাকার মানুষ বা এলাকার রাজনৈতিক যে পলিসি যেটা ছিল, যে তৃণমূলকে সরাতে
সব দল এক কাট্টা হয়েছিল এবং সেই লড়াইটা দেখিয়ে দিয়েছিল যে তৃণমূলকে সরাতে হবে, তাহলে একজোট হতে হবে। এবং সিপিএম কংগ্রেসের পাশাপাশি বিজেপিরও একটা অংশ সেই সাগরদিঘি উপনির্বাচনে কিন্তু একজোট হয়েছিল তৃণমূলের বিপক্ষে। তার ফলে কিন্তু তৃণমূল হারতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে বাইরেন বিশ্বাস দলে তৃণমূল আসলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষের যে পরিচয়, মানুষের যে শক্তি, যে রাজনৈতিক শক্তি, সেটা কিন্তু তৃণমূলের বিপক্ষে গিয়েছিল। সেই জায়গাটাই কিন্তু তৃণমূল সুপ্রিমো সিঁদুরে মেঘ দেখছেন যে এই পঞ্চায়েত নির্বাচনে যদি এলাকাভিত্তিকভাবে শাসক দলের বিরুদ্ধে একজোট হয়ে যায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, তাহলে অবশ্যই শাসক দলের পক্ষে সেটা অশনি সংকেত। সেজন্যই তিনি এই কথাটি বলেছেন যে এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচনে সমস্ত বিরোধী প্রার্থী, বিরোধী দল তারা একজোট হয়েছে। তৃপ্তি। ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে অশান্তি। কখনো ভাঙড়, কখনো ক্যানিং বা কখনো বাঁকুড়ার ইন্দাসের ছবি আমাদের সামনে এসেছে। কখনো চলে গোলাগুলি, কখনো চলে বোমাবাজি, আহত সংখ্যা প্রায় অনেক। তো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপের মঞ্চে উপস্থিত হয়েছিলেন, সেখানে তার সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপের মঞ্চ থেকে একযোগে বার্তা দিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে এবং তিনি এও জানালেন যে বিরোধীরা একজোট হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার করার চেষ্টা করছে। তো সামনে পঞ্চায়েত নির্বাচন, তো এই নির্বাচনে মানুষের রায় কোন দিকে যায়, জনগণের রায় কোন দিকে যায়, এখন সেটাই দেখার।